হ্যালো ইউটিউবার্স, আমি শাহেদ। আমরা আজকে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কথা বলবো। আমি এখানে পিএইচপির বেসিক কোনো কিছু নিয়ে কথা বলবো না। যারা অলরেডি পিএইচপি জানেন তাদের জন্য এই কোর্সটা অনেক হেল্পফুল হবে। আমি এই কোর্সের শেষে একটা রিয়েল প্রজেক্ট করার চেষ্টা করব, যেখানে আসলে মোটামুটি ক্রিয়েট, ইনসার্ট, আপডেট, ডিলিট অপারেশনগুলো করা যায়। বেসিক্যালি ক্রুড সিস্টেম বলা যায়। অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে কীভাবে একটা ক্রুড সিস্টেম করা যায় এবং ইউনিকলি আপনি কীভাবে কাজ করতে পারেন, ওই ব্যাপারটাকে আমি তুলে ধরার চেষ্টা করব। তো যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আমি কথা বলবো, তো এখানে একটা কোশ্চেন থেকে যায় যে আমরা কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানা দরকার বা আমাদের জানা উচিত। আসলে আপনি যদি আপনাকে একজন ভালো প্রোগ্রামার দাবি করেন বা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানতে হবে। আর আপনি যদি ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না জানেন, তাহলে আমি বলবো যে আপনি রিয়েলি আসলে কি বলে যেটাকে ব্যাকডেটেড জানা উচিত। একজন স্মার্ট প্রোগ্রামার হতে চাইলে আসলে এটা জানতে হবে, হ্যাভ টু জানা অবশ্যই দরকার। কারণ হচ্ছে যে বর্তমানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ব্যবহার অনেক বেশি, যেটাকে ব্যাপক বলা যায়, ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। আমরা বর্তমানে যে পিএইচপি ফ্রেমওয়ার্কগুলো ইউজ করছি, তার ম্যাক্সিমামই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে করা। আমরা অনেকেই আসলে কাজ করি বিভিন্ন ফ্রেমওয়ার্কগুলো নিয়ে, যেমন কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক খুবই জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক, যেটাতে আমরা অনেকেই কাজ করি এবং বড় বড় প্রজেক্ট আসলে আমরা দাঁড় করাচ্ছি। কিন্তু আসলে আমরা জানি না এটার আসলে স্ট্রাকচারটা কি, আসলে এটা কিভাবে ইউজ, এটার কোডগুলো কিভাবে আসলে লেখা হয়েছে। তো কোডগুলো আসলে এই এমবিসি মডেল ভিউ কন্ট্রোলার একটা ডিজাইন প্যাটার্ন ইউজ করেই আসলে এটা করা হয়েছে। এই ডিজাইন প্যাটার্নকে ইমপ্লিমেন্ট করা হয়েছে আসলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে। তো আমরা কাজ করি আসলে এই ফ্রেমওয়ার্কগুলো অনেকেই, আমি সবার কথা বলবো না, অনেকেই আছেন যারা ফ্রেমওয়ার্কটা ইউজ করছেন কিন্তু মুখস্থের মতো ইউজ করছেন। অর্থাৎ এখান দিয়ে ধরা যায় আমি যদি বলি একটা ডেটা ইনসার্ট করতে হবে, আপনি একটা ফাংশনের মধ্যে পাস করে দিলেন, কিন্তু আসলে ফাংশনটা দেখা যাচ্ছে যে কতগুলো হাইপেন বা তীরচিহ্ন দিয়ে আসলে মার্ক করা। কিন্তু এটা কেন বা এইভাবে হইলো বা কেন এইরকম হইলো আমরা আসলে আদৌ জানি না। তো এই যে ফ্রেমওয়ার্কের মধ্যে কোডের ইন্টারাকশনগুলা, একটা পেজ থেকে আরেকটা পেজ, মডেল ভিউ এবং কন্ট্রোলারের মধ্যে যে ইন্টারাকশনগুলো আছে, তো এইগুলাকে আসলে আপনি বুঝবেন যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা বুঝবেন। তখন আপনি বুঝতে পারবেন আসলে আমি ডাটা দিচ্ছি, এটা কিভাবে যাচ্ছে এবং কেন যাচ্ছে এভাবে। আপনি ইচ্ছে করলে যখন আপনি নিজেও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন,
এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে। তো প্রসিডিউরালে আসলে কাজ করতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। যেমন যদি 2-3 হাজারের কোনো কোড হয় কোনো একটা পেজে, উপরে আপনি একটা অনেকগুলো কাজ শেষ করে নিচে আসলে 2000 লাইন বা 3000 লাইনের নিচে আসলেন, কিন্তু তখন এসে আপনি একটা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছেন বা ডিক্লেয়ার করেন, দেখা যাচ্ছে যে উপরের সেম টাইপের আরেকটা ভেরিয়েবল আপনি অলরেডি ডিক্লেয়ার করে চলে আসছেন। এটার কারণে হয়তো দেখা যাচ্ছে যে আপনার কোডে কনফ্লিকশন হচ্ছে, এরর দেখাচ্ছে, হয়তো আউটপুটটা ঠিকভাবে আসছে না। এই যে সমস্যাগুলো, এগুলো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে রিডিউস করা যায়। তো এই অবজেক্ট ওরিয়েন্টেডের আসলে বেনিফিটটা কি? বেনিফিটটা আসলে যে 2-3 বা 4 লাইনে বলা যায়। কোড রিইউজ, আপনি একটা কোডকে একবার লিখে এটা বারবার ইউজ করতে পারবেন। প্রসিডিউরালের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনি একটা কোডকে বারবার লিখতেছেন, এই সমস্যাটা থেকে আপনি অবজেক্ট ওরিয়েন্টেডের মাধ্যমে বেরিয়ে আসতে পারেন। রিলায়েবল, আপনার একটা প্রজেক্টটা অনেক রিলায়েবল হয়। পারফরমেন্সের ক্ষেত্রে বলা যায় যে বেটার পারফরমেন্স আপনার পাওয়া যায়। আপনি যখন কোডগুলো অনেক স্ট্রাকচারাল থাকে বা গার্বেজ হয় না, তখন অবশ্যই আপনার প্রজেক্ট আপনাকে বেটার পারফরমেন্স দিতে বাধ্য। আর কোড রিডান্ডেন্সি, রিডিউস কোড রিডান্ডেন্সি, অর্থাৎ অতিরিক্ত কোড লেখা থেকে আপনাকে বাঁচায় এই অবজেক্ট ওরিয়েন্টেড। তো অবজেক্ট ওরিয়েন্টেডের কিছু ফিচার আছে। ফিচারগুলো হচ্ছে এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, মেথড ওভারলোডিং, প্রপার্টি ওভারলোডিং। এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেডের ফিচার। এছাড়াও আমরা দেখব ইন্টারফেস কিভাবে আসলে ইউজ করা যায়, একটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে কি বা কিভাবে এটা কাজ করে, ফাইনাল ক্লাসগুলোকে নিয়ে আমরা কিভাবে কাজ করব, এবং ট্রেডস, আসলে মাল্টিপল ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা ট্রেডসগুলো ইউজ করে দেখব। তো এই যে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আসলে কথা, তো এই অবজেক্ট ওরিয়েন্টেড আসলে কি জিনিসটা, আসলে কি বা অবজেক্টটা কি, অবজেক্ট বলতে কি বুঝি আমরা? আমরা আসলে অবজেক্ট বলতে যে কোনো বস্তুকেই বুঝি, যেমন পেন, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন, হ্যান্ড ওয়াচ, আদার্স আমরা আমাদের চেয়ার, টেবিল, আমরা যেটা ইউজ করি, একজন মানুষও একটা অবজেক্ট হিসেবে ধরা যায়। তো এই প্রত্যেকটা অবজেক্টের কিছু প্রপার্টি বা বৈশিষ্ট্য থাকে। যেমন একটা মানুষের চেহারা কেমন, আমি যদি বলি একটা মানুষের প্রপার্টি বা বৈশিষ্ট্য কি, তাকে কিভাবে চিনব বা ডিস্টিংগুইশ কিভাবে করব, একজন থেকে আরেকজনকে আলাদা কিভাবে করব, তার বৈশিষ্ট্য দিয়ে তাকে আলাদা করতে হবে। চেহারার স্ট্রাকচার, তার নাকটা কেমন, চোখটা কেমন, চুলগুলো কেমন বা চুলগুলো কি কোঁকড়ানো কিনা, তার গায়ের কালারটা কীরকম, তার হাইট কতটুকু, সে কতটুকু মোটা। তো এইগুলো হচ্ছে একজন মানুষের প্রপার্টি বা বৈশিষ্ট্য যাই বলেন, বা তার কথা বলার স্টাইলটা কীরকম। তো আমি যদি একটা কলমের কথা বলি, কলমের কালার আছে, কলমের একটা ক্লিপ আছে, কলমের একটা নিব আছে। আর যদি মোবাইলের কথা বলি, মোবাইলের আসলে অপারেটিং সিস্টেমগুলো, মোবাইলের অপারেটিং সিস্টেমটা কি, বিভিন্ন ধরনের হইতে পারে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম হইতে পারে, বা অ্যান্ড্রয়েড হইতে পারে, বা মজিলা ওএস হইতে পারে। তো আর যদি একটা ল্যাপটপের কথা বলি, বা ল্যাপটপের কথা বলতে গেলে হচ্ছে যে এটার
প্রসেসর কি, হার্ড ডিস্ক কতটুকু, র্যাম কতটুকু, এগুলাকে আসলে এক একটা প্রপার্টি বলা যায় ল্যাপটপের জন্য। এগুলো হচ্ছে তার প্রপার্টি। এগুলো দিয়ে আমরা বুঝি যে আসলে ল্যাপটপটা কতটুকু বেটার পারফরমেন্স দিবে, বা ল্যাপটপটা কতটুকু ভালো, বা ল্যাপটপটা কতটুকু দামি। তা এর থেকে আসলে বোঝা যায় যে আসলে এই বৈশিষ্ট্যের মাধ্যমে আসলে আমরা একটা অবজেক্টকে রিকগনাইজ করতে পারি। যেমন কলমকে আমরা কলম হিসেবে চিনি, কলমকে তো আমরা আর মোবাইল হিসেবে চিনি না, বিকজ অফ এটা দেখেই আমরা বুঝি যে আসলে এটার কিছু বৈশিষ্ট্য আছে, দ্যাটস হোয়াই আমরা এটা বুঝতে পারি যে আসলে এটা একটা কলম। ল্যাপটপকে ল্যাপটপ হিসেবেই চিনি। এই রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্টের যে ধারণা বা কনসেপ্ট, যেটাই বলি না কেন, এটাই মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয়েছে। তো এটাই ইউজ করেই আমরা কাজ করব। তো আজকের আমরা কিছু আলোচনা আসলে বলা যায় কি ডিসকাস করলাম আসলে অবজেক্ট ওরিয়েন্টেড কেন ইউজ করব বা কি জন্য ইউজ করা উচিত। এই অবজেক্ট ওরিয়েন্টেড আসলে বলতে গেলে আসলে একটা নাম চলে আসে, যেটা নাম ক্লাস। অবজেক্ট তৈরি করতে গেলে আমাকে একটা ক্লাস বানাতেই হবে। তো ক্লাস মূলত হচ্ছে যে একটা অবজেক্টের রেপ্লিকা বা ডামি বলা যায়। যেমন আমি যদি বলি একটা মোবাইল আমি তৈরি করব, দেন মোবাইলটা আসলে তৈরি করব ঠিক আছে, কিন্তু আসলে মোবাইলটা কীরকম হবে দেখতে, এই যে দেখতে কীরকম হবে এইটার জন্য যে আমি ডামিটা তৈরি করবো, আসলে এটা বানানোর পরে কীরকম হবে, এক্স্যাক্টলি যে ডামিটা আমি তৈরি করব বা 3D ভিউটা তৈরি করব বা একটা মডেল দাঁড় করাবো, যেটা দেখে আমি বুঝতে পারবো যে আসলে বানানোর পরে এক্স্যাক্টলি এই ডিভাইসটা এইরকম হবে। এইটার জন্য যে জিনিসটা আসলে অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে আসলে ক্লাসটা হচ্ছে যে ডামি বলা যায়। যখন আমরা ক্লাসকে অবজেক্টে রূপান্তর করব, তখনই আসলে আমরা এটা ব্যবহার করতে পারবো। আদারওয়াইজ আমরা ক্লাসকে কখনোই ব্যবহার করতে পারবো না। কারণ হচ্ছে যে আমরা যখন ধরি একটা ল্যাপটপের র্যাম এক জায়গায়, হার্ড ডিস্ক অন্য জায়গায়, বা প্রসেসর অন্য জায়গায়, বা বডিটা অন্য জায়গায়, ডিসপ্লেটা অন্য জায়গায়, তো এগুলাকে যদি আমি একটা ক্লাস হিসেবে, টোটাল একটা ক্লাস হিসেবে ধরি, তো কিন্তু আমরা অবজেক্ট হিসেবে যখন ধরবো, তখন কিন্তু আমরা সব কিছু একসাথে করেই ধরতে হবে। যেমন আমি যখন ল্যাপটপের বডির মধ্যে প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক সব কিছুই লাগিয়ে নিব, তখনই আসলে একটা অবজেক্টে ল্যাপটপ অবজেক্ট হিসেবে আসলে এটা তৈরি হবে, দেন আমি এটা ইউজ করতে পারবো। তো এটাও হচ্ছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনি ক্লাসকে যখন অবজেক্টে রূপান্তরিত করবেন বা অবজেক্ট হিসেবে ডাকবেন, তাকে ইনস্ট্যান্সিয়েট করবেন, তখনই আপনি একটা ক্লাস ওই অবজেক্টটাকে ব্যবহার করতে পারবেন। তো আমরা নেক্সট সেশন বা নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব আসলে কিভাবে একটা ক্লাস ডিক্লেয়ার করা যায় এবং ক্লাসের ভিতরে আসলে কি কি থাকে এবং কিভাবে ওইগুলোকে হ্যান্ডেল করা যায়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।